বাংলাদেশের রাজনীতিতে গত ৩০ বছরে যা ঘটেনি ২০২৬ সাল থেকে তাই ঘটতে যাচ্ছে। সংসদ আর এক কক্ষের থাকছে না। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন উচ্চ কক্ষ আসলে কি? কেন জামায়াত এবং বিএনপি এই ১০০টি আসন নিয়ে এখন মুখোমুখি অবস্থানে? নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে মামুনুল হক, কারা যাচ্ছেন এই আসনে? আজকের নিউজ অ্যানালাইসিসে আমরা এই পুরো বিষয়টি পানির মতো পরিষ্কার করে দিব। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই উচ্চ কক্ষই হতে পারে বাংলাদেশের রাজনীতির আসল গেম চেঞ্জার। এবার আসা যাক আমাদের মূল আলোচনায়। এই উচ্চ কক্ষ বা আপার হাউস জিনিসটা ঠিক কি? আমাদের দেশে এখন পর্যন্ত শুধু একটা সংসদ ছিল, যেখানে ৩০০ জন এমপি থাকতেন। কিন্তু জুলাই জাতীয় সনদ অনুযায়ী ২০২৬ সাল থেকে বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে। এখন থেকে আমাদের প্রচলিত ৩০০ আসনের সংসদ হবে লোয়ার হাউস বা নিম্ন কক্ষ। এটি হবে রাষ্ট্রের মূল চালিকা শক্তি, যেখানে এমপিরা জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচিত হবেন। আর নতুন করে যুক্ত হবে ১০০ আসনের আপার হাউস বা উচ্চ কক্ষ। আপনার মনে হতে পারে, ভাই, আবার নতুন করে ১০০ জন এমপির কি দরকার? আসলে উচ্চ কক্ষের মূল কাজ হবে নিম্ন কক্ষ থেকে পাশ হওয়া বিল বা আইনগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা। অনেক সময় দেখা যায় নিম্ন কক্ষের এমপিরা দলীয় স্বার্থে বা হুট করে কোনো ভুল আইন পাশ করে ফেলেন। উচ্চ কক্ষ থাকলে সেই আইনের ভুলভ্রান্তিগুলো ধরা পড়বে এবং সেটি পুনর্বিবেচনা করার সুযোগ থাকবে। এক কথায় বলতে গেলে এটি হবে একটি চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা, যাতে কোনো একক দল ক্ষমতায় গিয়েই স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। একটা বিষয় মাথায় রাখতে হবে, জাতীয় বাজেট এবং অর্থ সংক্রান্ত সকল বিল পাশ করার ক্ষেত্রে কিন্তু নিম্নকক্ষ বা বর্তমান সংসদেরই একচ্ছত্র ক্ষমতা থাকবে। কিন্তু অন্যান্য আইন প্রণয়ন এবং বিশেষ করে সংবিধান সংশোধন করতে গেলে নিম্নকক্ষের ২/৩ এবং উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোট বাধ্যতামূলক। অর্থাৎ উচ্চকক্ষকে বাদ দিয়ে এখন থেকে সংবিধানে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব হবে না। উচ্চকক্ষের নির্বাচন হবে পিয়ার বা আনুপাতিক হারে। এর মানে হলো, কোনো দল যদি সারা দেশের মোট ভোটের ৪০% পায়, তবে উচ্চ কক্ষে তারা ১০০ আসনের মধ্যে সরাসরি ৪০টি আসন পাবে। এর উদ্দেশ্য হলো, যে দলগুলোর ভোটের সংখ্যা বেশি কিন্তু সরাসরি নির্বাচনে আসন কম পেয়েছে, তাদের মতামতকেও যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে মূল্যায়ন করা হয়। অর্থাৎ দেশের একটি বড় অংশের মানুষের ভোট যেন বৃথা না যায়, সেটি নিশ্চিত করবে এই উচ্চ কক্ষ। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে। এই উচ্চ কক্ষে বা আপার হাউসে কারা বসছেন? মনে রাখবেন, নিম্নকক্ষ যদি হয় পেশিশক্তি আর ভোটের লড়াইয়ের জায়গা, তবে উচ্চ কক্ষ হতে যাচ্ছে মেধা এবং বুদ্ধিবৃত্তিক রাজনীতির আসল কেন্দ্র, যেখানে তুখোড় তার্কিক, আইনজীবী এবং পলিসি মেকারদের লড়াই হবে। জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে যারা উচ্চ কক্ষে যেতে পারেন, তাদের তালিকাটা বেশ দীর্ঘ এবং হেভিওয়েট। নীতি নির্ধারণী বা পলিসি মেকিংয়ের টেবিলে বসার জন্য আলোচনায় আছেন বর্ষিয়ান নেতা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, যার সংসদীয় অভিজ্ঞতা বিশাল। এর পাশাপাশি আছেন মাওলানা মামুনুল হক এবং মিয়া গোলাম পরোয়ার, যারা রাজপথ এবং বক্তৃতায় দারুণ জনপ্রিয়। কিন্তু আসল চমক দেখা যেতে পারে আইনি লড়াইয়ের ক্ষেত্রে। উচ্চকক্ষে যে কোনো বিল পর্যালোচনার জন্য দক্ষ আইনজীবীর প্রয়োজন। সেখানে জামায়াত জোট থেকে দেখা যেতে পারে অ্যাডভোকেট শিশির মনির এবং ব্যারিস্টার ফুয়াদকে। এমনকি শহীদ মীর কাশেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়াকেও উচ্চ কক্ষে দেখা যাওয়ার জোর গুঞ্জন চলছে। যদি তাই হয়, তবে এটি হবে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নতুন মাত্রা। অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি থেকে দেশের অত্যন্ত আলোচিত তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নাম উঠে আসছে। যেহেতু এনসিপি অন্তত ৩% ভোট পেয়েছে, সেই হিসেবে উচ্চ কক্ষে তাদের অন্তত ৩টি আসন পাওয়ার সম্ভাবনা প্রবল। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তরুণ মুখ উচ্চ কক্ষে থাকা মানে হলো আইন প্রণয়ন প্রক্রিয়ায় তরুণ প্রজন্মের সরাসরি অংশগ্রহণ। অনেকে মনে করতে পারেন, সরাসরি নির্বাচনে যারা জিততে পারেননি তারা কেন সংসদে যাবেন? কিন্তু মুদ্রার উল্টো পিঠটা যদি আমরা দেখি, তবে এই উচ্চ কক্ষ বাংলাদেশের জন্য একটি বিশাল আশীর্বাদ হয়ে উঠতে পারে। কেন? চলুন 3টি পয়েন্টে বুঝে নিই। সরাসরি নির্বাচন অনেক সময় পেশিশক্তি বা টাকার খেলায় পরিণত হয়। অনেক যোগ্য মানুষ, যারা হয়তো দারুণ মেধাবী, বিশেষজ্ঞ বা নীতি নির্ধারক, তারা সস্তা জনপ্রিয়তার অভাবে ভোটে জিততে পারেন না। যেমন ধরুন নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তরুণ নেতৃত্ব, অ্যাডভোকেট শিশির মনিরের মতো অভিজ্ঞ আইনজীবী কিংবা সুমাইয়া রাবেয়ার মতো শিক্ষিত মুখ। তারা যদি সরাসরি নির্বাচনে হেরেও যান, তবুও তাদের মেধা ও দক্ষতাকে উচ্চ কক্ষে কাজে লাগিয়ে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইন তৈরিতে
অবদান রাখার সুযোগ তৈরি হবে। এটি মূলত মেধাতন্ত্র বা মেরিটোক্রেসি নিশ্চিত করার একটি পথ। আমাদের বর্তমান ব্যবস্থায় অনেক সময় তাড়াহুড়ো করে আইন পাশ করা হয়। উচ্চকক্ষ থাকায় যে কোনো আইন বা বিল এখন থেকে 2 স্তরে যাচাই হবে। এতে করে ভুল বা জনস্বার্থ বিরোধী আইন হওয়ার সুযোগ কমে যাবে। উচ্চকক্ষে যেহেতু বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন, তাই তারা প্রতিটি বিলকে একদম ঠান্ডা মাথায় কাটাছেঁড়া করতে পারবেন। ফলে দেশ ও দেশের মানুষ আরও নিখুঁত এবং কার্যকর আইন পাবে। উচ্চকক্ষ সংসদকে আরও ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। সরাসরি নির্বাচনে হয়তো কোনো একটি দল বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু যারা অন্য দলকে ভোট দিয়েছেন তাদের কোনো প্রতিনিধি সংসদে থাকে না। পিয়ার বা আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হওয়ায় দেশের প্রতিটি ক্ষুদ্র গোষ্ঠীর বা ক্ষুদ্র রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে থাকতে পারবে। এতে করে রাজনৈতিক প্রতিহিংসা কমবে এবং সংসদে সব মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে, যা দীর্ঘমেয়াদে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং একনায়কতন্ত্রের পথ চিরতরে বন্ধ করবে। তাই উচ্চকক্ষকে শুধু হারানো নেতাদের জায়গা হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি হতে পারে আমাদের দেশের শ্রেষ্ঠ মেধাবীদের একত্রিত করার একটি প্ল্যাটফর্ম। আপনারা কি মনে করেন, এই উচ্চকক্ষ কি বাংলাদেশের আইন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। দেশের সকল গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।